বাংলাদেশের রাজনীতিতে ঐতিহাসিক দিন আজ। ২৪-এর গণ অভ্যুত্থানের সময় যে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছিল তা বাস্তবায়নে প্রায় ১ বছর ধরে সংস্কারের কর্মযজ্ঞ শেষে আজ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান হলো। জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। স্বাক্ষর অনুষ্ঠানে তিনি বলেছেন, সারা পৃথিবীর জন্য এটি একটি উদাহরণ হয়ে থাকবে। কিন্তু এই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রদের দল জাতীয় নাগরিক পার্টি। যে ঐকমত্য প্রতিষ্ঠার জন্য কয়েক মাস আলোচনা হলো, কিন্তু উদযাপনে কেন এমন বিভক্তি? কি আছে জুলাই সনদে? আলোচনা করব আজকের ভোটের ট্রেনে। সঙ্গে আছে আমি হাসিব বিল্লাহ। জুলাই সনদ এক ঐতিহাসিক রাজনৈতিক সাংবিধানিক দলিল। রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে এই দলিলে কি আছে এক নজরে দেখে নিতে চাই। কয়েক মাস আলোচনা করে রাজনৈতিক দলগুলো ৮৪টি বিষয়ে ঐকমত্য হয়েছে, কিছু বিষয়ে দ্বিমত রয়েছে। যে সব বিষয়ে ঐকমত্য হয়েছে সকল রাজনৈতিক দল, সেটি একবার দেখে নিতে চাই। যেখানে মূলত একজন ব্যক্তি সর্বোচ্চ ১০ বছর মেয়াদে প্রধানমন্ত্রী থাকবেন। এখানে মূলত একটা ক্ষমতার কেউ যেন খুব বেশি দিন ক্ষমতায় থাকতে না পারেন, এটি একটি বেঁধে দেওয়ার একটা প্রক্রিয়া। এছাড়া বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার থাকবে, এটিও একটি নতুন বিষয়, যেখানে বিরোধী দলের একটা প্রতিনিধিত্ব থাকবে। এছাড়া নিজ দলের বিরুদ্ধে ভোট দেওয়ার ক্ষমতা, অর্থাৎ ৭০ অনুচ্ছেদ অনুযায়ী আস্থা বিল এবং অর্থ বিল এবং আস্থা ভোটের বাইরে তারা ভোট দিতে পারবেন। এছাড়া স্বাধীন পুলিশ কমিশন গঠন, যে পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ করা যাবে এই কমিশনে, এবং আগামীর বাংলাদেশের জন্য সুন্দর প্রশাসন একটা পাওয়ার একটা সম্ভাবনা তৈরি হবে। এছাড়া সুপ্রিম কোর্ট বিভাগীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ, যেটি অনেক দিনের দাবি ছিল, সেখানে বিচারের যে দীর্ঘ প্রক্রিয়া সেটি বন্ধ হতে পারে। এছাড়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা গঠন, রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শনের ক্ষমতা। এছাড়া নির্বাচন কমিশন গঠনে একটি আলাদা কমিটি, যে কমিটিতে মূলত সরকার দলীয় সদস্য, বিরোধী দলীয় সদস্য এবং প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতির সদস্য প্রতিনিধিরাও থাকবেন। দর্শক, এই ছিল মূলত যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে, কিন্তু কিছু বিষয়ে দ্বিমত রয়েছে। আমরা একটু দেখে নিতে চাই দ্বিমতগুলো। দর্শক, বেশ কিছু বিষয়ে যেসব দ্বিমত রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ, যেখানে মূলত বিএনপি এখানে ভিন্ন মত জানিয়েছে। এছাড়া জামাত এনসিপি একমত হয়েছে। পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ, বিএনপির মতামত হচ্ছে নিম্নকক্ষে সংসদীয় আসনের সদস্যদের সংখ্যানুপাতে উচ্চকক্ষ, কিন্তু ঐকমত্য কমিশন বলছে এটি মোট ভোটের অনুপাতে উচ্চকক্ষ গঠন হবে। এইটি নিয়ে মূলত বেশ ভিন্ন মত রয়েছে। এবং প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না, অর্থাৎ প্রধানমন্ত্রী দলীয় প্রধান হতে পারবেন না, এ বিষয়ে বিএনপি ভিন্নমত জানিয়েছে, জামাত এনসিপি একমত। এছাড়া সাংবিধানিক ৪ প্রতিষ্ঠানে নিয়োগের বিধান, যেমন কর্ম কমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক, নিয়ন্ত্রক এবং ন্যায়পাল, এসবে ভিন্নমত জানিয়েছে বিএনপি। এছাড়া জামাত এনসিপি এখানে একমত জানিয়েছে। এছাড়া সাংবিধানিক প্রতিষ্ঠানে নিয়োগে রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, এখানেও কিন্তু বিএনপি ভিন্নমত জানিয়েছে, জামাত এবং এনসিপি একমত হয়েছে। এছাড়া আরও বেশ কিছু বিষয়ে জামাত ভিন্নমত জানিয়েছে বা এনসিপি ভিন্নমত জানিয়েছে। এই বিষয়গুলো নিয়ে তো আমরা আলাপ করবই। এই ঐকমত্য কমিশনের যে ৮৪টি বিষয়ে কি থাকছে, কি পেল বাংলাদেশ, কি থাকছে এই নতুন বন্দোবস্তের বাস্তবায়নের জন্য, আসলে এটি কতটা কার্যকর, এ নিয়ে আলাপ করব। দর্শক দেখছেন ভোটের ট্রেন। আজ আমাদের সঙ্গে স্টুডিওতে যুক্ত হয়েছেন আলোচনার জন্য জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, এবং রাজধানীর বনানী থেকে যুক্ত আছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ব্যারিস্টার মোয়েন ফিরোজী, এবং মোহাম্মদপুর থেকে কিছুক্ষণ পর যুক্ত হবেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মুনির। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা শুরুতেই এনসিপির সদস্য সচিব, যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, আপনার কাছে জানতে চাই যে গণ অভ্যুত্থানের সময় যে রাষ্ট্র সংস্কারের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, এছাড়াও আপনারাও এর আগে থেকেও রাষ্ট্র সংস্কারের কথা বলে এসেছেন, এবং অভ্যুত্থানের পরেও আপনারা ঐকমত্য কমিশনকে সহযোগিতা করলেন, অনেক বৈঠকে অংশ নিয়েছেন, কিন্তু অভ্যুত্থানের ফসল যেদিন ঘরে তোলার সময়, সেই উদযাপনের দিন আপনারা স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিলেন না, কেন? জি, ধন্যবাদ আপনাকে এবং সহ-আলোচক যারা অনলাইনে যুক্ত আছেন এবং হবেন, দর্শকদেরকে শুভেচ্ছা। ফসল ঘরে তোলার সময় আপনি ভালো প্রশ্ন করছেন। ফসলটা পুরোপুরি এখনও ঘরে তোলার মতো পরিস্থিতি তৈরি হয়নি।
এই জন্য আমরা এখান থেকে বিরত থেকেছি। কেন? কারণ হচ্ছে যে আপনাদের মনে থাকার কথা, জুলাই ঘোষণাপত্র নিয়ে যেটা হয়েছিল, জুলাই ঘোষণাপত্রে ধারাবাহিকভাবে ধরেন আমাদের সাথে এক ধরনের লুকোছাপা করে প্রতারণা করে আমাদেরকে টেক্সট না দেখিয়ে পরবর্তীতে একটা ঘোষণাপত্র দেওয়া হয়, যেটা ধরেন আইনি দলিল তো নয়, এমনকি রাজনৈতিক দলিলও না, এটাতে কারো কোনো সিগনেচার নাই। এবং এখন এটা আপনি খেয়াল করে দেখেন, জুলাই ঘোষণাপত্র নিয়ে কারোর ভেতরে তেমন কোনো আবেদন নেই, এটা জাস্ট একটা কাগুজে অনুষ্ঠান হয়েছে, আমরা ওটাতে কিন্তু উপস্থিত ছিলাম। কিন্তু সনদের ব্যাপারটা তো ঘোষণাপত্রের থেকে আরও অনেক বেশি ডিপ। সনদের ব্যাপারটা হচ্ছে যে আপনি অনেকগুলো প্রস্তাব করলেন, অনেকগুলো প্রস্তাবে আমরা সবাই একমত হলাম, কিন্তু এটার কোনো আইনি ভিত্তি কী হবে এখনও কেউ জানে না। বাংলাদেশের মানুষ কিন্তু জানে না যে আইনি ভিত্তি এটা কীভাবে বাস্তবায়ন হবে, কে করবে, কিভাবে করবে। কেউ যদি এটা না করে তাহলে কি মানে কি সংকটের মুখে পড়বে, কিংবা কি ব্যবস্থা নেওয়া হবে, কিংবা সবচেয়ে বড় ব্যাপার, আমাদের এইখানকার পুরনো রাজনৈতিক দলগুলো যে পথে এটাকে বাস্তবায়নের কথা তারা আগে বলেছেন, যেটা আমাদের জন্য খুব আশঙ্কার ব্যাপার, যে এই পথে যদি বাস্তবায়ন করা হয় তাহলে এইটা আবার একটা ধরেন 3 জোটের রূপরেখা টাইপ একটা জায়গার মধ্যে হবে। মানে 3 জোটের জায়গায় এখন একটা 30 দলীয় জোটের ধরেন রূপরেখা হচ্ছে, এর বেশি কিছু এখন পর্যন্ত হয়নি। আমরা অনেক আলোচনা করেছি, অনেক আমরা ধরেন সংস্কার প্রস্তাব নিয়ে আমরা একমত হয়েছি, দ্বিমত আছে কিছু কিছু জায়গায়, কিন্তু এটা বাস্তবায়ন হবে কিভাবে এই ব্যাপারটাতে আমরা কিন্তু কোনো সুরাহা করতে পারিনি। মানে এটার কোনো এখনো কাগজে কোনো সুরাহা নাই, মৌখিকভাবে আলোচনা হয়েছে। আপনাদের মনে থাকার কথা, যখন ঐক্যমত্য কমিশন জুলাই মাসে ক্লোজ করে দিতে চাচ্ছিল, এই প্রস্তাবগুলো নিয়েই কিন্তু তারা তাদের কার্যক্রম ক্লোজ করে দিতে চাচ্ছিল। এরপরে আমরাই কিন্তু তখন এটাকে প্রবলভাবে বাধা দেই যে না, আপনাদেরকে বাস্তবায়ন পদ্ধতিটা নিশ্চিত করে তারপরে আপনাদের দায়িত্ব শেষ হবে, কারণ এটার সাথে প্যাকেজ একসাথে, শুধু প্রস্তাবটাই জুলাই সনদ না, সবটা প্রস্তাব এবং বাস্তবায়ন প্রক্রিয়া দুইটা মিলিয়ে জুলাই সনদ। তো ওইটা আপনাদের নিশ্চিত করতে হবে। তখন কিন্তু 2 ধাপে 2 মাস 2.5 মাস এই ঐক্যমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করা হয় এবং কয়েকবার আলোচনা হয়, আনুষ্ঠানিক অনানুষ্ঠানিক বিভিন্ন ফর্মে আলোচনা হয়েছে। এবং আলোচনার পরে শেষের দিকে মনে হয়েছে সবাই একমত। তাহলে সবাই একমত হলে ওইটা কেন আপনি জুলাই সনদের মধ্যে উল্লেখ করতে পারলেন না যে কোন প্রক্রিয়া এটা বাস্তবায়ন হবে? এটা জুলাই সনদের মধ্যে উল্লেখ করার একটা ব্যাপার ছিল। আর একটা ব্যাপার হচ্ছে যে এই যে প্রক্রিয়ার ক্ষেত্রে আলোচনা হয়েছে যে গণভোটে আমরা যাব, গণভোটে দেওয়ার আগে আপনার একটা আদেশ লাগবে, গণভোট একটা আদেশ কিংবা জুলাই সনদ বাস্তবায়ন একটা আদেশ লাগবে। আমরা বলছি যে আদেশের টেক্সটটা কোথায়? কারণ টেক্সট না দেখিয়ে আপনি যদি বলেন যে আমরা একটা আদেশ দিব, পরে দেখা গেলো আরেকটা জুলাই ঘোষণাপত্র দিলেন, যেটা আসলে আপনি যা দেখাইছিলেন পরের দিন দিলেন আরেকটা, সেটা দিলে তো হবে না, এটা টেক্সটটা লাগবে। এবং এই আদেশের মধ্যে আপনি গণভোটের মধ্য দিয়ে জনগণ যাতে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার পরবর্তী সংসদের কাছে দিতে পারে, পরবর্তী সংসদ যাতে ডুয়েল রোল প্লে করতে পারে, তার কাছে একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার থাকবে এবং রেগুলার সংসদ হিসেবে সে কাজ করবে, এইটা যাতে থাকে, এটার একটা নিশ্চয়তা লাগবে। এটা নিশ্চয়তা ছাড়া শুধুমাত্র এই দলিলটাতে সাইন করে, এটা একটা কাগজে দলিল, এখন পর্যন্ত এটা একটা কাগজে দলিল। হ্যাঁ, এটা একটা বিরাট আর অনাড়ম্বর অনুষ্ঠান করে আপনি ধরেন বিরাট ইয়েতে আপনি করতেছেন, এটা আয়োজন করছেন, অনেক টাকা খরচ করছেন, বিরাট ধরেন ঢাকঢোল পিটাইছেন, কিন্তু এখন পর্যন্ত এটা একটা কাগজে দলিল। হ্যাঁ, রাজনৈতিক দল বলছেন যে কাগজে দলিল, কিন্তু আপনি যদি এটার সঙ্গে 90-এর তুলনা করেন, 90-এর জন্য ওই সময় কি এই 1 বছরের কর্মযজ্ঞ কি হয়েছিল? যে কর্মযজ্ঞ সংস্কারের জন্য এত আলাপ আলোচনা, যখন এই ভিডিও দলিল রয়েছে, রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে, সেটা কি আসলে মানে পরবর্তীতে কেউ বাদ দিয়ে দিতে পারবে? এর সাথে এটা তুলনা করা যায় কিনা আমি আপনার এক সিম্পল লাইনে বলি। 90 যখন এটা তৈরি করা হচ্ছে, 90-এর যে দলিল তৈরি করা হচ্ছে, তখন আন্দোলনের মাঠের মধ্যে ধরেন স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়ে দুঃসাহস নিয়ে এটা তৈরি করতেছে। এখন কিন্তু সেই পরিস্থিতি নাই। ওই পরিস্থিতিতে মানে আপনি খেয়াল রাখবেন যে মানুষ যখন ক্রাইসিস মোমেন্টে, কষ্টকর সময়ে যখন একটা কমিটমেন্ট করে, সেটা সে সাধারণত রক্ষা করার চেষ্টা করে। এখন তো কোনো ক্রাইসিস নেই ওই অর্থে 90-এর প্রেক্ষাপটের তুলনায়। এখনকারটা আপনি কীভাবে রক্ষা করবেন? এটার কোনো গ্যারান্টি নেই তো। তো ব্যাপারটা হচ্ছে যে জুলাই সনদ আপনি যেটা তৈরি করেছেন, এইটাকে কোন পথে বাস্তবায়ন করবেন, এইটাকে নিশ্চয়তা এবং আইনি ভিত্তি দিতে হবে। এইটা দেওয়া ছাড়া আমরা জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা এবং যে দায় আমাদের কাঁধে আছে, আমরা মনে করি যে বাংলাদেশের জনগণের বেশিরভাগ মানুষ এটাই চায় যে আপনি এই আইনি প্রক্রিয়া এটা বাস্তবায়ন করা এবং নিশ্চিত করে, আইনি ভিত্তিটা নিশ্চিত করে তারপরে এটা শেষ হবে, এছাড়া এটা হবে না। এই জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে স্টুডিওতে আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী, এবং একই সঙ্গে তিনি সংবিধান সংস্কার কমিশনের সদস্য এবং
আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন মোহাম্মদপুর থেকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। আমি শুরুতেই মঈন ফিরোজীর কাছে যাই, আপনার কাছেও জানতে চাই যে এই জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া এইটা একটা কাগজের দলিলে কেন এতগুলো রাজনৈতিক দল স্বাক্ষর করলো? আপনি সংবিধান সংস্কার কমিশনের সদস্য, আপনারা অনেক পরিশ্রম করেছেন, কিন্তু এইটা কি শুধুই কাগজে দলিল হয়ে থাকলো? এর ব্যাখ্যা কি বলবেন? আমি মূল আলোচনায় যাওয়ার আগে আজকে যেহেতু একটি ঐতিহাসিক দিন, আমি আজকে 24-এর অগণিত শহীদের আত্মার মাগফিরাত কামনা করছি, যে যাদের কারণেই আজকে আমরা একটা পর্যায়ে এসেছি যেখানে বসে আমরা দেশের ভবিষ্যৎ রচনার জন্য আলোচনা করার সুযোগ পেয়েছি। আজকে যে প্রেক্ষাপটে আলোচনাটা, সেই প্রেক্ষাপটটা খুবই গুরুত্বপূর্ণ, যে আজকে জাতীয়ভাবে একটা আমরা ঐতিহাসিক প্রেক্ষাপটে আমরা প্রথমবারের মতো বাংলাদেশে প্রায় 33টা রাজনৈতিক দল দীর্ঘ দিন ধরে একসাথে আলোচনা করে 25টি দল একটা ডকুমেন্টে একসাথে অঙ্গীকারনামা দিয়েছে। শুধুমাত্র এটাকে কিন্তু চুক্তি না, এর মধ্যে একটা অঙ্গীকারনামাও আছে। যে প্রসঙ্গে আপনি প্রশ্ন করেছেন সেখানে আমি যাওয়ার আগে কয়েকটা প্রেক্ষাপট আরও বর্ণনা করা দরকার। সেটা হলো যে শরিক যারা এখানে সই করেছে এই পার্টিকুলার সনদে, তারা তো এখন বর্তমানে সরকারের সাথে সম্পৃক্ত শুধুমাত্র একটা অংশ, প্রধান উপদেষ্টা উনি এবং ঐক্যমত্য কমিশন, এরা সরকারের সাথে সরাসরি জড়িত। আর বাকিরা কিন্তু সবাই এখানে একটা সরকারের বাইরের অংশ। আপনি যদি একটা ডকুমেন্ট ফাইনালিটি দিয়ে দিতে পারতেন, আইনি ভিত্তি দিয়ে দিতে পারতেন, তাহলে তো এই সরকারই সেটা বাস্তবায়ন করে যাওয়ার সুযোগ ছিল। কিন্তু যেহেতু এই পার্টিকুলার সনদে দুটো ভাগ আছে, 84টা এই বিষয়ের মধ্যে 47টা বিষয় আছে যেটা সংবিধান রিলেটেড, আর 37টা আছে যেগুলো অন্যান্য বিষয়, পুলিশ, দুর্নীতি দমন, নির্বাচন বিষয়, অন্যান্য বিষয়, অধ্যাদেশ বা নির্বাহী আদেশ, সেই বিষয়গুলো এই সরকার বাস্তবায়ন করে যাওয়ার সুযোগ আছে। জি, কিন্তু যখন সংবিধানের প্রশ্ন আসছে তখনই আলোচনাটা আসছে যে এই সরকার যদি বাস্তবায়ন করার সুযোগ থাকে তাহলে তো এই সরকার যে কোনো প্রক্রিয়াতে শেষ করে দিতে পারত। তাহলে রাজনৈতিক দলের সাথে বসে দীর্ঘ আলোচনা এবং তাদের কমিটমেন্ট কেন দরকার হলো? কারণ হচ্ছে কিছু কিছু বিষয় যেগুলো প্রথমত দলীয় রাজনীতি, যে সংগঠন দলগুলো আছে, রাজনৈতিক দল, তাদের ঐক্যমত্য যেমন প্রয়োজন আছে, এক্ষেত্রে একটা আইনি প্রক্রিয়াতে যেতে গেলে আপনি রেডিলি একটা জিনিস সিস্টেমে পাবেন না। এটা একটা সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়ার প্রয়োজন হয়। এই কারণেই মূলত আলোচনাগুলো ছিল যে সংবিধান বিষয়গুলো যখন আমি বাস্তবায়নে যাব, সেক্ষেত্রে সাংবিধানিক বিষয়টাকে মাথায় বাইরে রেখে এটাকে বাস্তবায়ন সম্ভব না। তাহলে এই ডকুমেন্টের গুরুত্বটা কোথায়? এই ডকুমেন্টের অত্যন্ত বাস্তব কয়েকটা গুরুত্ব আছে। প্রথমত হচ্ছে এই ডকুমেন্টটা যখন সবাই সই করেছে, রাজনৈতিক দলগুলো, তাদের যে একটা অঙ্গীকার জাতির কাছে, এই অঙ্গীকারটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই। এবং পরবর্তীতে এটা গণভোটের মাধ্যমে জনগণ যখন এন্ডোর্স করবে, তখন কিন্তু এটার একটা আইনি ভিত্তি অটোমেটিক চলে আসে। সেই জনগণের গণরায়কে বাদ দিয়ে পাশ কাটিয়ে যাওয়ার সুযোগ থাকবে না যে রাজনৈতিক দলই রাষ্ট্র গঠনে তার সুযোগ আসে। সো এই জন্যে এটা একটা নিছক কাগজ না, এই কাগজের অনেক সাংবিধানিক গুরুত্ব আছে। জি, আপনাকে ধন্যবাদ। এরপরে আমরা জানতে চাই অ্যাডভোকেট শিশির মনির, আপনার কাছে যেতে চাই। জামাত ইসলামী শুরু থেকেই বা দীর্ঘদিন থেকেই বলে আসছে যে জুলাই সনদের আইনি ভিত্তি লাগবে, এবং একই সঙ্গে শেষ মুহূর্তেও কিন্তু আমরা দেখেছি যে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আপনারা বা জামাত ইসলামী এই জুলাই সনদে স্বাক্ষর করলো। আসলে কি এই জুলাই সনদ কি আইনি ভিত্তি পাচ্ছে, বা কোন আশ্বাসে আপনারা এই জুলাই সনদে স্বাক্ষর করলেন? আশ্বাসের প্রশ্ন না, প্রশ্ন হলো এটা বাস্তবায়নের জন্য কয়েকটা ধাপ আছে। আজকে যা হয়েছে এটা হলো প্রথম ধাপ। সকলেই স্বাক্ষর করেছে,
এটি একটি প্রথম ধাপ সম্পন্ন হয়েছে। এটাই যদি শেষ হয় তাহলে তো আমরা মেনে নিব না। তাহলে এর পরবর্তী কাজ কি? পরবর্তী কাজ হলো ঐকমত্য কমিশন একটা সুনির্দিষ্ট রিকমেন্ডেশন আমরা এক্সপেক্ট করি আগামী 2 দিনের মধ্যেই তারা সরকারের কাছে জমা দিবে। এই রিকমেন্ডেশনের মধ্যে থাকার কথা হলো একটি আদেশ জারি করবে সরকার। ওই আদেশের ভিত্তিতে একটি গণভোট অনুষ্ঠিত হবে। এই গণভোটের ফলে একটি কনস্টিটিউয়েন্ট পাওয়ার সম্পন্ন সংসদ হবে এবং একটি জেনারেল সংসদ হবে। ওই কনস্টিটিউয়েন্ট পাওয়ার সম্পন্ন সংসদে এই চার্টারটিকে অ্যাপ্রুভ করা হবে এবং আদেশটিকে অ্যাপ্রুভ করা হবে, দিয়ে সংবিধানে রূপান্তর করা হবে এবং দ্বিতীয় অধিবেশন থেকে নতুন পার্লামেন্ট, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হিসেবে যাত্রা শুরু করবে। এই যে আমি ক্রনোলজি বললাম, এর যে কোনো একটা থেকে যদি সরকার সরে আসে তাহলে বাস্তবায়ন হবে না। আর যদি এগুলো ক্রনোলজি একটার পর একটা সংগঠিত হয় তবেই হবে এটা বাস্তবায়ন পদ্ধতি। এটাকে ক্রমধারা অবলম্বন করে বাস্তবায়ন করতে হচ্ছে। সুতরাং আজকে যেটা হয়েছে এটা হলো প্রথম ধাপ, আদেশ জারি দ্বিতীয় ধাপ, গণভোট তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ সংসদ নির্বাচন, পঞ্চম ধাপ হলো নতুন সংসদে এটাকে অ্যাপ্রুভ করা। এইটাই হলো একেবারে ক্লিয়ার কাট রোড ম্যাপ। তো আমরা এক্সপেক্ট করছি আগামী 1-2 দিনের ভিতরে ঐকমত্য কমিশন দিয়ে দিবে। আমরা এক্সপেক্ট করছি আগামী 1 সপ্তাহের ভিতরে জি সরকার আদেশ জারি করে দিবে, তারপরে গণভোটের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হবে। জি, এই দাবিগুলো তো আপনারা 2 মাস ধরেই করে আসছেন এবং 2 মাসে একাধিক বৈঠক হয়েছে। সব সম্মিলিতভাবে ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে 5টা মিনিমাম বৈঠক করেছে। এছাড়াও আলাদাভাবেও কিন্তু সমঝোতার জন্য অনেকগুলো রাজনৈতিক দল একে অপরের সঙ্গে বৈঠক করেছে, কিন্তু এই বিষয়ে তো কোনো সমাধান হয়নি। তারপরেও আপনি যেটি বলছেন সেটা তো একটা দাবি, এই দাবিটি তো এনসিপিরও, কিন্তু তারপরেও আপনারা এটাকে মানে আত্মবিশ্বাস বা কনফিডেন্সের সঙ্গে বলছেন কিভাবে যে এটি বাস্তবায়ন হবে? কারণ এতদিন তো হলো না। দাবি না, এটা দাবি না, তো এতদিন কি করে হবে? আজকে যেটি হয়েছে তার আগে কি আদেশ দাঁড়িয়ে দিতে পারবে? স্বাক্ষরের আগে আদেশ হয়ে যাবে? তাহলে তো ঘোড়ার আগে গাড়ি চলে যাবে। আজকে স্বাক্ষর হয়েছে, আগামী 2 দিনে রিকমেন্ডেশন দিবে, তারপরে সরকার আদেশ জারি করবে, তারপরে গণভোটের আয়োজন করবে। এই যে আমি সিকোয়েন্স বললাম, এই সিকোয়েন্সের কোথাও যদি ঘাটতি হয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামী এটা কোনোভাবেই মেনে নিবে না। আর যদি এই সিকোয়েন্সে কোনো রকমের ঘাটতি না হয়, এবং আমরা আশা করি কোনো ঘাটতি হবে না, এটাই ঐকমত্য কমিশনে আমাদের একমত হয়েছি, আমরা গণভোটের আয়োজন করব, তার আগে আদেশ জারি করব। এই জায়গায় যদি কোনো সিকোয়েন্সে প্রবলেম না হয় তাহলে আমার ধারণা এনসিপি সহ আরও যারা স্বাক্ষর করে নাই তারাও হয়তো অচিরেই সেখানে স্বাক্ষর দিবে। একটা কনফিউশন যেহেতু আছে যে পরবর্তী পদক্ষেপটা কি, তারপরে পদক্ষেপটা কি, এই জন্যই হয়তো এনসিপি এখানে স্বাক্ষর দেয় নাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রথম ধাপে স্বাক্ষর দিব আমরা এই জন্য দিয়েছি যে আমরা দ্বিতীয় ধাপে যেতে চাই। কিন্তু গত 2 দিন আগেও যে প্রধান উপদেষ্টার সঙ্গে যে বৈঠক হলো সেখানেও জামাতের নেতারা বলেছিলেন যে এই জুলাই বাস্তবায়ন, সনদ বাস্তবায়নের পথটা স্পষ্ট করার পরেই জামাত স্বাক্ষর করবে কিনা ভেবে দেখবে। তাহলে সেই জায়গা থেকে সরে আসলো কেন? স্পষ্ট হয়ে যাবে আশা করি, এবং আমরা ঐকমত্য কমিশনের সঙ্গেও তারপরে আলোচনা করেছি। ঐকমত্য কমিশন আমাদেরকে বলেছেন যে প্রথম স্বাক্ষরের পরে ওনারা তাদের রিকমেন্ডেশনটা সরকারকেও দিবে, আমাদেরকেও দিবে, এবং সেটা যে লাইনে আমি বলছি রিকমেন্ডেশনটা এই লাইনেই থাকতে হবে, কারণ ঐকমত্য কমিশনে এইভাবেই বাস্তবায়নের পদক্ষেপগুলো সম্পর্কে আলোচনা হয়েছে। তো এখন আমরা অযথাই এখানে কোনো কনফিউশনের তৈরি করার কিছু নাই। আমি মনে করি স্বাক্ষর হয়েছে, একটি কাজ হয়েছে, এটাই শেষ কাজ নয়, এটাই প্রথম নয় এবং এটাই শেষ নয়, কিন্তু এটি প্রাথমিক ধাপ। আপনাকে ধন্যবাদ। প্রাথমিক ধাপ আপনি বলেছেন। জনাব ফরিদুল হক, আপনার কাছে ছোট করে জানতে চাই যে ঐকমত্য কমিশন কি আপনাদেরকেও সেইভাবে আশ্বাস দিয়েছিল কি না যে এই প্রথম ধাপ, এর পরের ধাপগুলো এইভাবে বাস্তবায়ন হবে? কি বলবেন? জি, আমি শ্রদ্ধেয় শিশির মনির ভাইয়ের কথার সাথে মানে শ্রদ্ধার সাথে বিনয় রেখে আমি বলতেছি, উনি যে লাইনটা বললেন, যে প্রক্রিয়াটা বললেন, যে ক্রমটা বললেন, এটা নিয়ে কোনো দ্বিমত নেই।
আমরাও কিন্তু একেবারে প্রেস কনফারেন্স করে গতকালকে এই কথাই বলেছি। আমাদের যেটা দাবি ছিল, আমরা কিন্তু আগে আদেশ চাচ্ছি না, আমরা বলছি আদেশের খসড়াটা জনগণের সামনে উন্মুক্ত করেন, এবং যেই ক্রোনোলজির কথা বললেন উনি, আমরা তো এটার সাথে একমত। আমরাও এটার কথাই বলেছি যে এই ক্রোনোলজিটা আপনি 7টা অঙ্গীকারনামা দিয়েছেন, 8 নম্বর পয়েন্টে এই ক্রোনোলজি দিলে অসুবিধাটা কোথায়? তার মানে হচ্ছে যে আপনার এখানে কোনো একটা গ্যাপ আছে, আপনি কোথাও একটা কোনো জায়গায় ম্যানেজ করতে পারেন নাই। শিশির মণি ভাই বলছেন যে 2 দিনের মধ্যে ওনারা দাবি করেছেন, তো 2 দিনের জায়গায় 3 দিন পরে যদি সময়ের স্বল্পতা থাকতো, তাহলে 3 দিন পরে এই স্বাক্ষর অনুষ্ঠানটা নিলে কি অসুবিধা হইতো? কোনোটাই কিন্তু হইতো না। আমরা বরঞ্চ দেখেছি যে জুলাই ঘোষণাপত্র নিয়ে এরকম রাগঢাক করে তাড়াহুড়ো করে এটাকে যখন সাইন করে ফেলা হয়েছে, পরে আর আমরা গিয়ে দেখছি যে এটা আসলে কোনো রাজনৈতিক দলিলও হয়নি, আইনি দলিল তো নয়ই, কোনো রাজনৈতিক দলিলও হয়নি। এই জন্য আমাদের সন্দেহ করার কিংবা আশঙ্কা করার যথেষ্ট কারণ আছে। ঘোষণাপত্রের চাইতেও যেহেতু এটা জুলাই সনদ এবং সংস্কার কার্যক্রম বা এই প্রক্রিয়ায় আপনারা যুক্ত, এই ঘোষণাপত্রের চাইতেও এই দলিলটা বেশি গুরুত্বপূর্ণ নিশ্চয়ই, সেটা আপনারা সেভাবে কতটা গুরুত্ব দিয়েছেন কিনা আমরা আলাপ করব আপনার সঙ্গে, এবং একই সঙ্গে এই ধাপ বা পদ্ধতির সঙ্গে বিএনপি কতটা একমত এই বিষয় নিয়ে আমরা আলাপ করব। দর্শক দেখছেন ভোটের টাইম, নিচে একটা বিরতি, ফিরছে একটু পরেই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। বিরতির পর স্বাগত। দর্শক দেখছেন ভোটের ট্রেন, আলোচনায় যুক্ত আছেন, স্টুডিওতে আছেন নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক, এবং রাজধানীর বনানী থেকে যুক্ত আছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী, এবং মোহাম্মদপুর থেকে যুক্ত আছেন বাংলা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। দর্শক দেখছেন ভোটের ট্রেন। এবার যেতে চাই ব্যারিস্টার মঈন ফিরোজী, যে বিরতির আগে যেটি বললাম বা পূর্বের আলোচক যারা বললেন যে এই ক্রম, যে এখন বা আজকে যে জুলাই সনদ স্বাক্ষর হলো, এরপর একটা আদেশ, তারপর গণভোট, তারপর নির্বাচন, তারপর সংস্কার সভা, এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া তো এনসিপিরও দাবি, এ নিয়ে দীর্ঘদিন আলাপ আলোচনা হয়েছে, কিন্তু ঐকমত্যে পৌঁছানো যায়নি। আপনি সংবিধান সংস্কার কমিশনের সদস্য, আইনজীবী ফোরামের সদস্য বিএনপির, আপনার কাছে কি মনে হয়, মানে এই ক্রমটা কি ঠিক আছে? এভাবে কি বাস্তবায়ন হওয়া সম্ভব জুলাই সনদ? আসলে বাস্তবায়ন সম্ভব হচ্ছে আন্তরিকতার উপরে। হ্যাঁ, আপনি যতই ধাপগুলো নির্ধারণ করে দেন না কেন, এই প্রত্যেকটা যারা স্টেক হোল্ডার আছে, বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকার, তারা যে উদ্যোগটা নিয়েছেন, এটা সবাই আন্তরিকভাবে চাইলে অবশ্যই বাস্তবায়নযোগ্য, এবং বাস্তবায়ন করার জন্যই তো এত আয়োজন। আপনি দেখেন, আমি বিএনপির পার্সপেক্টিভ থেকে এতটুকু বলছি যে 31 দফার মধ্যে প্রথম দফাই হচ্ছে সংবিধান সংস্কার কমিশন গঠন করে সংবিধানের একটা ব্যাপক পরিবর্তন আনার প্রয়োজন। এটা জাতির জন্যই প্রয়োজন, এটা ছিল দলের জন্য না। সেই ক্ষেত্রে যে ক্রম হোক, এখনও যেহেতু ঐকমত্য কমিশন আরও কিছুদিন তাদের মেয়াদ বাড়িয়ে নিয়েছেন, তারা সবার সাথে আরও কিছু আলোচনা চালিয়ে যাবেন, এবং আমি যেটা শুনেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা বিভিন্ন দলের সাথে বসার কথা বলেছেন নির্বাচনের বিষয়ে, অন্যান্য বিষয়গুলো আলোচনা করার জন্য। আমি মনে করি আগামী 15-20 দিনের মধ্যে আমাদের টোটাল পিকচারটা চলে আসবে, এবং আমার মনে হয় যে এখানে যার যে প্রপোজালই থাকুক না কেন, জাতির স্বার্থে সবাই একটা জায়গায় চলে আসবেন, যেটা আলিয়া সাহেব আজকে বলেছেন যে আমাদের ভিন্ন মত থাকবে, ভিন্ন আইডিয়াস থাকবে, এবং আমরা ডেফার করব, তারপরেও জাতির স্বার্থে আমরা একটা জায়গায় চলে আসব। কারণ এটা এমন না যে আমি যেটা বলেছি এটা না মানলে এটা হতে পারবে না, এরকম যদি অ্যাটিটিউড থাকে তাহলে তো আমার বিপদ। সেক্ষেত্রে আমারটা যতটুকু আমার পয়েন্টটা তুলবো, আমি আমার আর্গুমেন্টটা দেব, এবং অন্যান্য দল সে আর্গুমেন্টের সাথে যতটুকু আমার সাথে একমত হবে সেখানে মতৈক্যটা হবে। আপনি কি এই ক্রমের সঙ্গে একমত কিনা, যে ক্রম বা যেই ধারাবাহিক যে প্রক্রিয়ার কথা বললেন পূর্বে আলোচক, এই ব্যাপারে আপনি একমত কিনা? এই ক্রমটা নিয়ে আমার কোনো বিষয়ে মত নেই, দ্বিমত নেই। আমার কথা হচ্ছে, যেহেতু এখনো এটা অফিসিয়ালি পাবলিশড হয়নি কিভাবে কি প্রক্রিয়াটা হবে, এই ক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে কোনো মতামত দেওয়ার পক্ষপাতী না। উনি একটা দলের ভিউ বলেছে মনির সাহেব, সো অবভিয়াসলি এটা দলীয় ভিউ হিসেবে এসছে, কিন্তু কি প্রক্রিয়াতে এটা বাস্তবায়ন
অবশ্যই বাস্তবায়ন করতেই হবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, কিন্তু বাস্তবায়নটা স্মুথভাবে হয় সবার সাথে, সবাইকে একসাথে নিয়ে। বিশেষ করে এনসিপি, তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই। তারা বিষয়টা যদিও আজকে সই করেননি, কিন্তু তারা বিষয়টাকে জোর দেয়, এটা নিয়ে জনমনে আরও আলোচনা হচ্ছে, এবং আমি মনে করি যে অচিরেই এই বিষয়ে ওনাদের সাথেও একটা ঐক্যমত চলে আসবে, এবং সবাই মিলে বাস্তবায়নটা আমরা যৌথভাবেই করতে পারবো। এবং কমিশনকে আমরা ওই সহযোগিতাটা রাজনৈতিক দলগুলো দীর্ঘ 6-7 মাস ধরে দিয়েছে। সামনে 15 দিনকে আমার মনে হয় না তারা এমন কোনো ড্রাস্টিক কিছু করবে যেটা আমরা পুরো প্রক্রিয়া থেকে ছিটকে পড়ব। মানে আমি একটু জানতে চাই, আমি মনে করি যে বলেন, খুব অধৈর্য হওয়ার কিছু নেই, এটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। জি, বাস্তবায়ন হবে আমরা আশা করি, কিন্তু 2 মাসের যে আলাপ আলোচনা, অর্থাৎ জুলাইয়ে যে ঐকমত্য কমিশনের শেষ বৈঠক হয়, তারপর আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরের মাঝামাঝি, এই যে প্রায় 2.5 মাস চলে গেল, এতদিনও বাস্তবায়নের পদ্ধতি বা প্রক্রিয়াটা ঐকমত্যে আসা গেল না। এবং আপনি কিভাবে মনে করছেন আগামী 15 দিনের মধ্যে সেটা সম্ভব? না, এখানে বিষয়টা ভেরি সিম্পল। আপনি একটা ধাপ ক্রস করলেন কিভাবে, যে কোন বিষয়গুলো আমরা ঐক্যমত্য হয়েছি সেটা এখন সবাই মিলে একটা জায়গায় পৌঁছেছি এবং সেটার স্বাক্ষর হয়েছে। তার মানে আমরা কিন্তু এই জিনিসটা ঝুলেছিল যে আসলে পুরো জিনিসটাই একটা ধূম্রজালের মধ্যে ছিল। এখন একটা স্টেপ এগিয়ে নিলাম, তার মানে হলো যে আমরা কোন বিষয় বাস্তবায়ন করব সেটা নিয়ে এখন আর কারো দ্বিমত থাকার সুযোগ থাকবে না। ইভেন যারা সই করেননি তারাও কিন্তু এই আলোচনা এখানে চলে এসেছেন, যার যার নোট অফ ডিসেন্ট। এখনো কিন্তু জটিলতাগুলো রয়ে গেছে, যেমন নোট অফ ডিসেন্টের কথা বলছেন। এই নোট অফ ডিসেন্ট থাকার পরে প্রশ্নটা কি হবে, প্রশ্নের ধরন কি হবে, এবং সংবিধান আদেশ হবে নাকি নির্বাহী আদেশ হবে, এই বিষয়ে কিন্তু বিতর্ক রয়ে গেছে। আচ্ছা, আমি দুটো পয়েন্ট এখানে বলি। একটা হচ্ছে এটার আইনগত ভিত্তি নিয়ে একটা আলোচনা ছিল দীর্ঘদিন, এবং এটা বাস্তবায়নের প্র্যাকটিক্যাল ওয়েটা কি সেটা নিয়ে ছিল। বাস্তবায়নের ওয়েটা নিয়ে কিন্তু সবাই একই কথাই বলছে, যে গণভোট, আদেশ, নির্বাচন, পার্লামেন্ট, এই হয়তো ক্রোনোলজিটা আগে পিছে কিভাবে হবে সেটা নিয়ে একটা আলোচনার মধ্যে আছে। বিশেষ করে এটা কি গণভোটটা আগে হবে নাকি জাতীয় নির্বাচনের একসাথে হবে, এই বিষয়গুলো এখন আলোচনার মধ্যে আছে। এটা খুব জটিল আলোচনা না, কিন্তু আইনগত ভিত্তির ব্যাপারটা ভেরি ক্লিয়ার। সেটা আমরা সবাই বুঝে গেছি যে আইনগত ভিত্তি সংবিধানের ক্ষেত্রে, যেহেতু আমরা এটা মোটামুটি সংবিধানের এটা অ্যামেন্ডমেন্ট হবে বা সংবিধানকে আমরা পরিবর্তন করব, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি হলেও তো পুরো কনস্টিটিউশন বাতিল করে কনস্টিটিউয়েন্ট পাওয়ার দিয়ে যদি পার্লামেন্টও হয়, তাও তো পুরো কনস্টিটিউশন বাতিল করে করা হবে না, সেটাও এক ধরনের অ্যামেন্ডমেন্ট প্রক্রিয়ার মধ্যেই হবে। সো সেই কনটেক্সটে আলটিমেটলি আমার মনে হয় প্রক্রিয়াটা অলরেডি সবার কাছে ক্লিয়ার। প্রক্রিয়ার কিছু নিটিগ্রিটি আছে, সেটা নিয়ে এখন আলোচনা চলবে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব শিশির মনির কাছে আমরা একটু জানতে চাই, তিনি যুক্ত আছেন। জনাব শিশির মনির, এই যে যেটি বললেন মঈন ফিরোজী, এবং আপনার কাছেও একই প্রশ্ন, যে এই 15 দিনে কি এই যে প্রক্রিয়া সেটি কি বাস্তবায়ন বা সেই ঐকমত্যে আসা সম্ভব কি মনে করেন? আবার একই সঙ্গে জানতে চাই যে এই একটু আগে যেমন ফরিদুল হক বলছিলেন যে এখানে 7টি অঙ্গীকারনামা আছে, আরেকটি অঙ্গীকার একটি যুক্ত করা কি যেত না? এই আজকেই কেন ঘটা করে এই অনুষ্ঠানটা করা লাগবে? প্রয়োজনে কি 2 দিন পেছানো আরও গিয়ে তারপরে একটি সমাধানে আসা যেত কিনা? এখানে উত্তরটা হবে কি জানেন, যে ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। যেহেতু জুলাই ঘোষণা নিয়ে এক ধরনের লুকোচুরি করা হয়েছে, এই জন্য এনসিপির মাঝে, আমাদের মাঝেও, অনেকের মাঝেই এই সন্দেহ জেগেছে যে এখানেও কোনো ধরনের লুকোচুরি করা হয় কি না, এবং এখানেও কোনো ধরনের কোনো ফাঁকি ঝুঁকির আশ্রয় নেওয়া হচ্ছে কিনা। আমরা শুনেছি যে জুলাই ঘোষণাপত্র দেওয়া হয়েছে, সেখানে 2-4 জন ব্যক্তি এখানে এক্সট্রা প্রভাব খাটিয়েছেন। তো এখানেও প্রসঙ্গত এই প্রশ্ন এসেছে যে এখানেও কোনো ব্যক্তি বিশেষ বা দলের প্রভাবের কারণে এক্ষেত্রে নিয়ে লুকোচুরি করা হয় কিনা, এই জায়গা থেকেই মূলত কনফিউশনটা ডেভেলপ করেছে। তো আমার মনে হয় আজকে পর্যন্ত যা হয়েছে, ইট ইজ গুড, উই ক্যান টেল ইট দ্যাট দিস ইজ গুড স্টেপ। আগামীকালকে পরশুদিন যেটা হওয়া দরকার সেটা হলো ঐকমত্য কমিশনের রিকমেন্ডেশন। আমি একটা সাজেশন দিব, বিএনপি বলেন আর আমরাই বলি আর এনসিপি বলি, আমাদের এখন উচিত
সকলেরই উচিত ঐকমত্য কমিশনকে যে আদেশটা আমরা জারি করতে হবে বলছি, এই আদেশের একটা ড্রাফট করে তাদের কাছে জমা দেওয়া। আমরা ব্যক্তিগতভাবে এবং আমরা এটা চেষ্টা করব যে আমাদের পক্ষ থেকে যে আদেশের কপিটা যেমন আমরা চাই এবং কি কি জিনিস সেখানে থাকা দরকার, সেই রকম একটা খসড়া ড্রাফট করে আমরা ঐকমত্য কমিশনকে আমরা সহযোগিতা করতে পারি, যেন তারা দ্রুত কাজটা করতে, সিদ্ধান্ত নিতে দ্রুত সময়ের মধ্যে তারা কাজটা করতে পারেন। এবং এটি যদি আমরা সকলে মিলে করি, আমার ধারণা আমাদের আইডিয়াও ক্লিয়ার হবে, ঐকমত্য কমিশনের আইডিয়াও ক্লিয়ার হবে এবং সরকারের পক্ষেও দ্রুততম সময়ের মধ্যে একটা ড্রাফটকে ফাইনালি আদেশ আকারে জারি করা সম্ভব হবে। আপনি সহজ সমাধানের কথা বলছেন, আমি বলছি আমি এত স্কেপটিক হতে চাই। জি, আপনি যেমন বলছেন, কিন্তু এটা কতটা সহজ হবে? কারণ এখানে 84টি যে ঐকমত্য হয়েছে এর মধ্যে সিদ্ধান্ত দিয়েছে ঐকমত্য কমিশন, যেখানে মূলত প্রায় বলা যায় 25-26টার মতো সব দল একমত, কিন্তু এর বাইরে বেশিরভাগই বিভিন্ন রাজনৈতিক দল সেখানে ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট দিয়েছে, কিংবা সেখানে আপত্তি জানিয়েছে যে তারা একেবারে সেটা কখনোই করবে না বা এটা চায় না। আসলে এতগুলা নোট অফ ডিসেন্ট থাকার পরেও যে এই জুলাই সনদের যে গণভোট হবে, সেই গণভোটে নোট অফ ডিসেন্ট সহ হবে না নোট অফ ডিসেন্ট ছাড়া হবে, এই বিষয়গুলো তো বেশ জটিল। এইটার সমাধান কি হবে বলে মনে করেন? কোনো জটিল না, এটা মোটেও জটিল না। ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নেবে নোট অফ ডিসেন্ট সহ যাবে কি যাবে না। একটা আলোচনা হয়েছে, আমরা মিলে আলোচনা করেছি, আপনি দ্বিমত পোষণ করেছেন, ঐকমত্য কমিশনের দ্বিমত পোষণ করা সত্ত্বেও তো সিদ্ধান্ত নিয়েছে। এখন ঐকমত্য কমিশন সিদ্ধান্ত নিয়ে গণভোটে পাঠাবে। কে ডিসেন্ট করেছে, কে ডিসেন্ট করে নাই, এটা কি ফাইনাল, নাকি জনগণ যেটা বলবে সেটাই ফাইনাল? জনগণ যেটা বলবে শেষ পর্যন্ত সেটাই ফাইনাল। এই জন্য ঐকমত্য কমিশন ঠিক করবে কোন কোন বিষয়টাকে তারা গণভোটে পাঠাবে। যদি ঐকমত্য কমিশন বলে দেয় যে এই 20টা বিষয় বা এই 30টা বিষয়কে তারা গণভোটে পাঠাবে, আমার ধারণা কারোই কিছু বলার নাই, কোনো রাজনৈতিক দলই এখানে কোনো কিছু বলে কোনো ফায়দা করতে পারবে না। ফলে আমাদের সামনে এখন ভেরি স্ট্রেট ফরওয়ার্ড রাস্তা ওপেন। ঐকমত্য কমিশনের রিকমেন্ডেশনটা আমরাও সাহায্য করব, এনসিপিও সাহায্য করুক, বিএনপি সাহায্য করুক, সকলে আমরা সাহায্য করি, 2 দিনের মধ্যে হয়ে যাক এবং আমরা একটা ড্রাফট জমা দিয়ে দেই যে আমরা আদেশটা এরকম করে চাই। তাহলে এই ড্রাফটটার মধ্য থেকে তারা ডিজাইনটা বুঝতে পারবে, থিঙ্কিংটা বুঝতে পারবে। অনেক সময় বক্তৃতা আর লেখনির মাধ্যমে সমাধান করার মধ্যে অনেক পার্থক্য থাকে, সেই জন্য লেখনীটা আমরা জমা দিয়ে দিলে তাদের জন্য কাজটা করতে সহজ হবে বলে আমার কাছে মনে হয়। আর গণভোটের ব্যাপারে সবাই একমত, গণভোট নিয়ে কোনো অসুবিধা নাই, কারো মধ্যে কোনো দ্বিমত নাই। শুধু একটা কথা হচ্ছে যে আগে হবে নাকি নির্বাচনের দিন একই সাথে হবে। তো এইটা একটু ম্যাটার অফ কনভেনিয়েন্স ইনকনভেনিয়েন্সের ব্যাপার, পক্ষে বিপক্ষে দুই দিকেই যুক্তি আছে, তারপরেও এখানে একটা সিদ্ধান্তে আসতে হবে। আমার ধারণা বাকিটা সরকার যদি করতে না পারে তাহলে এটা সরকারের পক্ষ থেকে সবচাইতে বড় ব্যর্থতা হবে। জি, আপনাকে ধন্যবাদ। আমি ছোট করে জানতে চাই ফরিদুল হক, যে এই নোট অফ ডিসেন্ট যে রাজনৈতিক দলগুলো দিয়েছে, তারপরে জনগণ কিভাবে, জনগণ তো সহজভাবে এক কথায় ভোট দিবে, তারপরে আবার রাজনৈতিক দলগুলো আবার বলছে যে যারা ক্ষমতায় গেলে তারা আবার সেগুলো বাস্তবায়ন করবে না। তো এইটার সমাধান শিশির মনির ভাই দিয়েছেন, আপনাদের কাছে কি মনে হয়? না, আমরা এটা পরিষ্কারভাবে আমরা দাবি জানিয়েছি যে ধরেন এই 84টা প্রস্তাব একটা প্রস্তাব হিসেবে, জুলাই সনদ প্রস্তাব হিসেবে এটা গণভোটে যাবে। জনগণ যদি এটাকে অ্যাকসেপ্ট করে, নোট অফ ডিসেন্টের কোনো কার্যকারিতা তখন থাকে না। মানে আপনি ধরেন যখন অনেকে মিলে আলোচনা করছেন, সবাই একমত হয়েছে, 2-4 জন যখন ভিন্ন মত থাকে, তখন নোট অফ ডিসেন্টটা এটা জাস্ট একটা নোট হিসেবে রাখা হয়। এটা কিন্তু তখন ওটার জন্য কিন্তু বাতিল হয়ে যায় না পুরো জিনিস। কিন্তু প্রথমে তো যদি আপনাকে বাতিল করে দিতে হয়, শর্ত দিয়েছে, যদি সবাই মিলে একটা সিদ্ধান্তে একমত হওয়ার পরেও কারোর কারণে এটা বাতিল করে দিতে হয়, তাহলে বুঝতে হবে যে তাদের কাছে নিরাপত্তা কাউন্সিলের ভেটো পাওয়ার আছে। আমরা নিশ্চয়ই এইভাবে বাংলাদেশকে দেখি না। মানে আমরা কে বড় রাজনৈতিক দল, কে ছোট রাজনৈতিক দল, কিংবা কে কত পুরনো রাজনৈতিক দল, কার কত পেশি শক্তি আছে, এটা দিয়ে নিশ্চয়ই আমরা বিচার করব না। বিচার হচ্ছে যে জিনিসটা যৌক্তিক, সবাই একমত হয়েছে, জনগণ এটাকে মানছে কিনা। জনগণের সিদ্ধান্তের উপরে রাজনৈতিক দলের সিদ্ধান্ত যেতে পারে না। জনগণ যদি এটাকে অ্যাকসেপ্ট করে তাহলে আর এটার কোনো কার্যকারিতা থাকবে না, এটি আমরা বলেছি, এটি পরিষ্কার আলাপ। জি, আপনাকে ধন্যবাদ। আমি সবশেষ একটু জানতে চাই সংবিধান সংস্কার কমিশন সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী, আপনার কাছে যে এই গণভোটের প্রশ্ন কি হবে এবং সেখানে নোট অফ ডিসেন্টের ক্ষেত্রে যেমনটি বললেন যে ফরিদুল হক যেটি বললেন যে এখানে কোনটা বড় দল বা ছোট দল তাদের এখানে তাদের মূল্যায়ন হবে, জনগণ যেটা ভোট দিবে সেটাই কি আসলে
হওয়া উচিত কি না, আপনি কি মনে করেন? বিষয়টা খুব প্র্যাকটিক্যাল পয়েন্টে বলি আমি। সনদে যে পয়েন্টগুলো আমরা লিখেছি এগুলো অনেক আইনি ল্যাঙ্গুয়েজ আছে, অনেক কিছু আছে যেগুলো সংবিধানকে কিভাবে ভবিষ্যতে আমরা নতুন করে সাজাবো সেই কথাগুলো লেখা আছে। গণভোটে সাধারণত সাধারণ মানুষের কাছে বোধগম্য করে এটা টেক্সটটা করা হয়, যাতে সাধারণ মানুষ সহজে বিষয়টাকে বুঝতে পারে এবং সহজেই তার মতামতটা দিতে পারে। সো ওইখানকার টেক্সটটা একদম সনদের হুবহু টেক্সট যাওয়াটা এটা প্র্যাকটিক্যাল না, মানুষের কাছে এটা দুর্বোধ্য হয়ে যায়। সেই জন্যে সাবজেক্টগুলো যেটা আছে সে সাবজেক্টের উপরে ঐকমত্য কমিশনে ঠিক করবে কি ল্যাঙ্গুয়েজে দেবে, কিন্তু এমন ল্যাঙ্গুয়েজে দিতে হবে যাতে আপামর জনতা সবাই এই কথাটা বুঝে এবং তার জাজমেন্টটা দিতে পারে যে সে এটা। কিন্তু রাজনৈতিক দলগুলো তো বলে দিয়েছে সেগুলো বাস্তবায়ন করবে না তারা যদি ক্ষমতায় যায়। সেখানে যদি উচ্চকক্ষে পিআর এর পক্ষে যদি জনগণ ভোট দেয় তাহলে কি বিএনপি সেটা মানতে বাধ্য কিনা? গণভোটের উদ্দেশ্যটা কি? গণভোটের উদ্দেশ্যটাই হচ্ছে সাধারণ মানুষের একটা ম্যান্ডেট দিয়ে দেয়া যে আপনাকে এটা করতে হবে। সেই ক্ষেত্রে আমার যদি নোট অফ ডিসেন্টও থাকে সেটা কিন্তু অ্যাভয়েড করা খুব কঠিন হয়ে যাবে। তো এখানে একটা বড় ধরনের প্রেশার কিন্তু চলে আসছে যে কোনো দলের উপরে। ইভেন আমি যদি নোট অফ ডিসেন্টও দিয়ে থাকি সেখানে যে জনতা ভিন্ন অপিনিয়ন দেয়, আমরা যেমন গণভোটে দেখেন একটা বিষয় আছে, আমরা সব রাজনৈতিক দল মিলে একটা পয়েন্টে ঐক্যমত্য হলো, কিন্তু গণভোটে গেলে না হয়ে গেল, যে সাধারণ মানুষ বললো যে না আমরা এটা চাই না। তাহলে এই সাধারণ মানুষের যে ভিউটা, এটাকে সব দল মিলেও যদি দেখা যায় তারা অপছন্দ করে, সেটাকে হয়তো তাদের মূল্যায়ন করতে হতে পারে। এটা ডিপেন্ড করে অনেক কিছু ভবিষ্যতের উপরে, কারণ এই সংস্কারগুলো তো সূচনা মাত্র। এই সংস্কারগুলো পর্যায়ক্রমে বাস্তবায়ন প্রশ্ন আসবে, অনেকগুলো হয়তো দেখা যাবে আমাদেরকে একটু সময় নিয়ে বাস্তবায়ন করতে হবে। সো এই বিষয়টা গণভোটে যেভাবেই আসুক না কেন সাধারণ মানুষের বোধগম্য করে করতে হবে। জি, নিশ্চয়ই বোধগম্য করে সহজ ভাষায় হানা ভোট যেভাবে হয় সেভাবে হলেই জনগণের জন্য সুন্দর হবে। আমরা বিরতিতে যাব, তার আগে আপনাদের দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের আপনাদের বিদায় জানাতে চাই। আপনারা যুক্ত ছিলেন বিএনপির আইনজীবী ফোরামের সদস্য ব্যারিস্টার মঈন ফিরোজী এবং মোহাম্মদপুর থেকে যুক্ত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। আপনাদের দুজনকে ধন্যবাদ। দর্শক, নিচ্ছি ভোটের টেনে আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর স্বাগত। দর্শক, এই জুলাই সনদ স্বাক্ষর নিয়ে রাজনৈতিক দলের বিভক্তি এবং এই বিভক্তি নিয়ে জনমানুষের মতামত দিয়েছেন সাভার থেকে হুমায়ুন কবির। বহুল প্রতীক্ষিত জুলাই সনদে স্বাক্ষরের ক্ষণ গণিয়ে আসলেও স্বাক্ষর করছেন না এনসিপি। এ বিষয়ে কি বলছেন সাধারণ মানুষ, চলুন জেনে আসি। জুলাই সনদের এনসিপি যে স্বাক্ষর করতেছে না, এটা এক ধরনের স্বেচ্ছাচারিতা। আমি মনে করি জাতীয় ঐক্যের স্বার্থে, সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এর স্বাক্ষর করা প্রয়োজন। তা আমি সব কিছু মিলিয়ে এই বিষয়টাকে স্বাগত জানাই, এবং স্বাগত জানার পাশাপাশি যারা স্বাক্ষর করছেন না, তারা যেই পার্সপেক্টিভে স্বাক্ষর করতে চাচ্ছেন না, সেই বিষয়গুলোকে আমি মনে করি যে মিনিমাইজ করে তাদেরকেও স্বাক্ষরের মধ্যে আনা যেতে পারে। যদি আবার পুনরায় এই ফ্যাসিস্ট সরকার ফিরে আসে, তাহলে তাদের অবৈধ করে তাদের রাষ্ট্রদ্রোহিতার মামলায় প্রত্যেকেই ফাঁসিয়ে দেবে। তাই আমরা মনে করি জুলাই সনদ অবশ্যই স্বাক্ষর হওয়া উচিত, এতে সারা দেশবাসী ঐক্যবদ্ধ হবে। এনসিপি যদি জুলাই সনদে স্বাক্ষর না করে, পরবর্তী এটা নিয়ে প্রশ্ন উঠতে পারে। আইনি বৈধতা পায়, আর তার জন্য এই জুলাই সনদটাকে স্বাক্ষর করা অত্যন্ত জরুরি। সকল রাজনৈতিক দলগুলো, সকল জনগণ মিলে এনসিপি সহ যদি এটা স্বাক্ষর না দিলে ভবিষ্যতে এটা এনসিপির জন্য এবং দেশবাসী সকলের জন্য সমস্যার সৃষ্টি হতে পারে। ৩৬ জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ঘটিত রাজনৈতিক দল এনসিপি যদি জুলাই সনদে স্বাক্ষর না করে, তাহলে এর গ্রহণযোগ্যতা নিয়ে তৈরি হতে পারে নানান প্রশ্ন। তাই এই সংকট নিরসনে বিভিন্ন রাজনৈতিক দল এবং রাষ্ট্রযন্ত্রকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন সাধারণ ভোটাররা। তারা বলছেন, সঠিক সময় যদি এই সংকটের সমাধান না করা হয়, তাহলে আগামী নির্বাচন নিয়ে তৈরি হতে পারে শঙ্কা। দর্শক, সাধারণ মানুষের মতামত শুনলাম। এই বিষয়ে আলাপ করব। আমাদের স্টুডিওতে আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক। ফরিদুল হক, আপনি এই মানুষের মতামত শুনে আপনার কাছে কি মনে হলো, এবং আপনারা আসলে কবে নাগাদ জুলাই সনদ স্বাক্ষর করবেন, কি ভেবেছেন? মানুষের মতামত তো আমরা যা ভাবছি মানুষের মতামত তাই। মানুষ এটার ব্যাপারে কনসার্ন যে এইটা, এবং মানুষ এইটার মধ্য দিয়ে এটার গুরুত্বটা সাধারণ মানুষ আসলে বুঝতে পেরেছে।
এখন আমাদের রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব হচ্ছে, কিংবা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জন্ম নেওয়া রাজনৈতিক দল হিসেবে বিশেষত আমাদের দায়িত্ব হচ্ছে মানুষের যে এই মতামত, এই কনসার্ন, এইটাকে আসলে মানে নিশ্চিত করা, এটাকে নিশ্চিত করা যে এইটা যদি আইনি ভিত্তি না থাকে, শুধুমাত্র একটা কাগজে দলিলের মধ্য দিয়ে যাতে এই জুলাইটা একটা কাগজে দলিলে পরিণত না হয়। তো এইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। এই জন্য আমরা কিন্তু দাবি করেছিলাম যে এই প্রস্তাবনার মধ্যে এই প্রক্রিয়াটা উল্লেখ থাকা দরকার আছে, এবং এই যে আদেশের মাধ্যমে গণভোটটা হবে সেই আদেশের কপিটা জনগণের সামনে উন্মুক্ত করা দরকার আছে। এখানে একটা রাগঢাক করা হয়েছে। তো এইটা আমরা এখনও মনে করেন সুযোগ আছে, যেহেতু 15 দিন সময় বাড়ানো হয়েছে, এবং সবচেয়ে ভালো হতো আজকে যেটা হলো যে এই যে ঐক্যটা আমরা 1 বছর ধরে রেখেছিলাম, সেটাকে একটা জোর করে কিছুটা মানে তাড়াহুড়া করে আমাদেরকে এক ধরনের মনে করেন যে ভিলেন বানানোর চেষ্টা করে, যেটা উল্টো হয়েছে আমি মনে করি। জনগণের সামনে তারাই আসলে ভিলেন হবেন, যে উল্টো করে মনে করেন যে তাড়াহুড়া করে এটাকে মানে স্বাক্ষর করার একটা আনুষ্ঠানিকতা করা। এই স্বাক্ষরের ব্যাপারটা, সনদের স্বাক্ষরের ব্যাপারটা আনুষ্ঠানিকতা, কিন্তু সনদের মধ্যে যদি আপনি ওই যে মানে ওই বাস্তবায়ন প্রক্রিয়াটা উল্লেখ করেন অঙ্গীকারের মধ্যে, তখন এটার একটা রাজনৈতিক গুরুত্ব তৈরি হয় এবং এটার একটা ঐতিহাসিক গুরুত্ব তৈরি হয়। এরপরে যদি আপনি এই জুলাই সনদের বাস্তবায়ন আদেশ জারি করেন, তখন এটার একটা আইনগত ভিত্তি পায়। তা আইনগত ভিত্তিটা কি হবে সেটা আগেই জানা মানুষের অধিকার আছে। কেন? কারণ হচ্ছে যে জুলাই ঘোষণাপত্রের সময় কিন্তু এটা হয়েছিল, একটা রাগঢাক করে হঠাৎ করে একটা ঘোষণাপত্র দেওয়া হয়েছে, যেটা মনে হয়েছে যে কোনো একটা বিশেষ মহল থেকে দেওয়া একটা ঘোষণাপত্র, প্রধান উপদেষ্টা শুধু পাঠ করেছেন এবং ওটাতে কেউ সাইন করেন নাই। তার মানে এটা জাস্ট একটা কাগজে দলিল। এইটা যাতে না হয়, এই জন্যই কিন্তু আমরা এই আর্গুমেন্টটা করেছি। আমরা আরও আলোচনা চালিয়ে যেতে চাই। আমরা মনে করি যে সরকার এবং ঐক্যবোধ কমিশন যদি এগিয়ে আসে, তাহলে এই প্রক্রিয়াটাকে যদি তারা নিশ্চিত করে এবং প্রকাশ করে যে আইনি ভিত্তিটা এইভাবে নিশ্চিত হবে, এবং এটা যদি প্রকাশ করে, তাহলে তো এখনো স্বাক্ষর করার সুযোগ আছে। নিশ্চয়ই আপনারা স্বাক্ষর করবেন, জনমানুষের আকাঙ্ক্ষা পূরণ হবে আশা করি। দর্শক, আজ শেষ করছি এখানেই। দেখা হবে আগামী কোনো এক পর্বে।